সবাইকে সাইন ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমরা ক্লাস 11-এর কার্যক্ষমতা শক্তি এই অধ্যায়ে আমরা অলরেডি দুটো পার্ট আমরা সম্পন্ন করেছি এবং সেই দুটো পার্টে প্রথম দিন আমি করেছিলাম কার্য, নেক্সট পার্টে করেছিলাম ক্ষমতা। আজকে তৃতীয় পার্টে আমি শক্তি এটা নিয়ে আলোচনা করব। শক্তি বা এনার্জি কাকে বলবে? শক্তির সংজ্ঞা হলো কার্য করার সামর্থ্যকে ফিজিক্সে আমরা কি বলি? শক্তি বলি। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, এটা ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা। সেই দিক দিয়ে দেখতে গেলে শক্তি এবং কার্য দুটো কিন্তু একই প্রকারের রাশি, একই টাইপের রাশি। এই জন্য শক্তির যে একক এবং কার্যের যে একক সেইগুলি সমান। শক্তির যে মাত্রা এবং কার্যের যে মাত্রা সেইগুলো সমান। সেই জন্য বলতে পারবো শক্তির যে একক কি ছিল? কার্য একক, মানে আমি এসআই লিখবো জুল, সিজি লিখবো আর্ক এটা, আর শক্তির মাত্রা লিখবো, কার্যের যে মাত্রা ছিল এম এল স্কোয়ার টি মাইনাস 2 এটা। সেই দিকে দেখতে গেলে শক্তি এবং কার্য কিন্তু পুরো একদম হুবহু একই টাইপের রাশি। এদের মধ্যে বেসিক কিছু কনসেপ্টে কিছু পার্থক্য আছে, বাট বেসিক্যালি কিন্তু একই প্রকারের রাশি। এখন শক্তি কত প্রকারে বলছে? সাধারণত শক্তিকে আমরা শক্তির প্রকারভেদ আমরা 8 রকম শক্তি আমরা পাই। কি কি পাই? একদম প্রথমে পাই তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, নেক্সট পাই শব্দ শক্তি, নেক্সট পাই আলোক শক্তি, নেক্সট রাসায়নিক শক্তি, নেক্সট তড়িৎ শক্তি, চুম্বক শক্তি এবং লাস্টে পারমাণবিক শক্তি। তাপ শক্তি ইংলিশ হিট এনার্জি, মেকানিক্যাল এনার্জি, সাউন্ড এনার্জি, লাইট এনার্জি, কেমিক্যাল এনার্জি, ইলেকট্রিক এনার্জি, ম্যাগনেটিক এনার্জি অ্যান্ড অ্যাটমিক এনার্জি। এই 8টা ভাগে কিন্তু আমরা শক্তিকে ভাগ করতে পারি। এবং তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো এই শক্তি কিন্তু মহাবিশ্বের মোট যে শক্তি সেটা ধ্রুবক শক্তি যে সংরক্ষণ সূত্র ছিল। যদিও আজকে পৃথিবীতে এটা একটু চেঞ্জ হয়েছে আইনস্টাইনের অপেক্ষকতার সূত্র আসার পর, বাট কি ছিল যে মহাবিশ্বের মোট শক্তি ধ্রুবক, শক্তির সৃষ্টি নেই বা বিনাশ নেই, শক্তি কেবলমাত্র একটি রূপ থেকে অন্য একটি রূপে রূপান্তরিত হতে পারে। আমাদের এই চ্যাপ্টার বেসিক্যালি আমরা শুধুমাত্র যান্ত্রিক শক্তি নিয়ে আমরা আলোচনা করব। আমরা কি আলোচনা করবো এই চ্যাপ্টার? যান্ত্রিক শক্তি নিয়ে। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি যে সংজ্ঞা বলি তাহলে বলছে কি সংজ্ঞা? আমি বলতে পারবো যদি কোনো বস্তু তার গতি অবস্থান বা আকৃতির জন্য অথবা এই 3টি কারণের জন্য কোনো কাজ করার সামর্থ্য অর্জন করে। কি বললাম? একটা অবস্থানের জন্য, গতির জন্য, আর কি আকৃতি বা আকার বলতে পারো, আকারের জন্য। অবস্থান, গতি, আকৃতি বা আকার, এদের জন্য কোনো একটা বস্তু যে শক্তি অর্জন করবে সেই শক্তিকে বলবো আমরা যান্ত্রিক শক্তি। অবস্থান, গতি এবং আকৃতি। এই যান্ত্রিক শক্তি আবার আমি কতগুলি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করব সেটা আমি নেক্সট করছি। বলছে যান্ত্রিক শক্তিকে বেসিক্যালি আমি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? আমি একটা বলতে পারি স্থিতি শক্তি, আমি আরেকটা বলতে পারি গতি শক্তি। তো কি বললাম? যান্ত্রিক শক্তিকে ভাগ করব
শক্তি, একটা স্থিতি শক্তি, স্থিতি শক্তি, আর একটা গতি শক্তি। লক্ষ্য করো আমরা কি বলেছিলাম, যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি কাকে বলে? যদি কোনো একটা বস্তু অবস্থানের জন্য, আকার বা আকৃতির জন্য এবং বেগের জন্য যে শক্তি অর্জন করে। এর মধ্যে যদি বলি আমি কোনো একটা বস্তু অবস্থানের জন্য এবং আকার ও আকৃতির জন্য যে শক্তি অর্জন করবে তাকে আমি বলবো স্থিতি শক্তি। আর কোনো একটা বস্তু শুধুমাত্র তার গতির জন্য যে শক্তি অর্জন করবে তার নাম গতি শক্তি। এই স্থিতি শক্তিকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? আমি বলতে পারি একটা অবস্থান জনিত স্থিতি শক্তি, একটা আকৃতি বা আকার জনিত স্থিতি শক্তি। অবস্থান জনিত যে স্থিতি শক্তি একে অনেক ক্ষেত্রে বলা হয় অবিকর্ষীয় স্থিতি শক্তি। অবিকর্ষীয় স্থিতি শক্তি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর এটাকে বলা হয় স্থিতিস্থাপক স্থিতি শক্তি। এটাকে অনেক বইতে বলে কি বলে, এটাকে স্প্রিং এর স্থিতি শক্তি সেটা বলে, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত কি স্থিতিস্থাপক স্থিতি শক্তি বা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আর গতিশক্তির বেগের জন্য। তো লক্ষ্য করো তাহলে এর বেসিক সংজ্ঞা কি হবে? অবিকর্ষী স্থির শক্তি কি জন্য হবে? অবস্থানের জন্য। এটা আকার বা আকৃতির জন্য, আর এটা হবে বেগের জন্য। তাহলে আমি কিন্তু এর সংজ্ঞা বলতে পারি। অবিকর্ষীয় স্থির শক্তি কাকে বলবে? কোন একটা বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে তাকে বলবো ওই বস্তুর অবিকর্ষীয় স্থিতি শক্তি। একইভাবে কোন একটা বস্তু তার আকার ও আকৃতির জন্য যে শক্তি অর্জন করে তাকে বলবো ওই বস্তুর স্থিতিস্থাপক স্থিতি শক্তি। মাথায় রাখবে দুটোই কিন্তু স্থিতি শক্তি, দুটোর ধরনটা আলাদা, একটা ডিউ টু গ্র্যাভিটি আর একটা ডিউ টু ইলাস্টিসিটি। গতিশক্তি কোন একটা বস্তু তার বেগের জন্য বা গতিবেগের জন্য যে শক্তি অর্জন করবে তার নাম গতিশক্তি। প্রত্যেকের নিজস্ব সমীকরণ আছে, প্রত্যেকের ইকুয়েশন আছে। কি ইকুয়েশন? বলছে অবিকর্ষীয় স্থিতি শক্তি এর ইকুয়েশন হবে, আমি ইপি লিখছি, পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ। প্রত্যেকটা আমি প্রমাণ করব। এর ক্ষেত্রে হয় ইলাস্টিক এনার্জি, আমি ইএল লিখছি। অবশ্যই এটা পোটেনশিয়াল এনার্জি, ইএল লিখছি। এটা হবে হাফ কে এক্স স্কোয়ার। এটা কার ক্ষেত্রে? স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর ক্ষেত্রে এর ডিটেলস স্থিতিস্থাপক চ্যাপ্টারে আমরা ডিটেলস শিখব। আর গতিশক্তির ইকুয়েশন হবে ই কে কাইনেটিক এনার্জি, তাই লিখি হাফ এ ভি স্কোয়ার। এইগুলো কিন্তু একটা ইকুয়েশন। এটা অবিকর্ষী স্থির শক্তির ইকুয়েশন, এটা ইলাস্টিক এনার্জি তার ইকুয়েশন, এটা গতিশক্তির ইকুয়েশন। এর ক্ষেত্রে কোনটা কি? এক্ষেত্রে এম হলো বস্তুর ভর, জি হলো অবিকর্ষীয় ত্বরণ, এইচ হলো উচ্চতা। এর ক্ষেত্রে কে হলো স্প্রিং ধ্রুবক, ওকে। এক্স হলো ওই স্প্রিং এর প্রসারণ বা সংকোচন। প্রসারিত হলে প্রসারণ, সংকুচিত হলে তার সংকোচন। গতিশক্তির এটা হলো, বুঝতে পারছো কি? এটা অবশ্যই ভর, এটা হলো গতিবেগ বা বেগ। এই আমাদের যান্ত্রিক শক্তির বিভিন্ন ভাগ, তাদের সংজ্ঞা এবং তাদের কিন্তু আমি ইকুয়েশনও এখানে লিখলাম। নেক্সট আমি যেটা আসবো, এই যে যান্ত্রিক শক্তি বিভিন্ন ভাগ লিখলাম, প্রতিটা ভাগের আমি ইকুয়েশন প্রতিষ্ঠা করব। অবিকর্ষী স্থির শক্তি কাকে বলে বললাম, তার ইকুয়েশন বললাম,
কিন্তু ইকুয়েশনটা কিভাবে আসলো, ওকে, ইকুয়েশনটা কিভাবে আসলো এবং এর কি কি বৈশিষ্ট্য আছে সেইগুলো নেক্সট স্টেপ বাই স্টেপ আমি আসবো। নেক্সট আমি আসবো তাহলে কি অবিকর্ষীয় স্থিতিশক্তি। নেক্সট আসলাম অবিকর্ষীয় স্থিতিশক্তি। প্রথমে দেখি এর ইকুয়েশন কি হয়। দেখো এটা ভূপৃষ্ঠ বা ভূমি। আমি ভূপৃষ্ঠ থেকে একটা বস্তু আছে এম ভরের বস্তু, আমি সেই বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে তুলতে চাই। কতটা উপরে তুলতে চাইছি আমি এই উচ্চতায় বস্তুকে তুলতে চাই। ওকে, তো এই উচ্চতায় বস্তুকে তুলতে গেলে আমাকে নিশ্চয়ই উপরে বস্তুকে টানতে হবে, বস্তুকে একটা বল প্রয়োগ করে উপরে নিয়ে যেতে হবে। লক্ষ্য করো ওপরে যে বল প্রয়োগ করে নিয়ে যাব সেই বলের সরণ কত হবে এইচ, কত হবে সরণ এইচ। এক্ষেত্রে বল কত হবে, যে বলে তুলবো সেই বলটা কিন্তু অবশ্যই বস্তুর ওজনের সঙ্গে সমান হতে হবে, কারণ এই যে পৃথিবীর আকর্ষণ বল F = mg, সেই বলের বিরুদ্ধে আমি একটা সরণ দিয়ে বস্তুকে নিয়ে যাচ্ছি। সরণ কত, সরণ এক্ষেত্রে এইচ। তো সরণ এইচ প্রযুক্ত বল F = mg। তাহলে আমি লিখছি mg বলের বিরুদ্ধে কৃতকার্য, W সমান কত হবে বল ইন্টু সরণ। সিম্পল ইকুয়েশন হয়, বল কত F ইন্টু সরণ এইচ, F মানে mg ইন্টু এইচ। এবার এই যে আমি একটা কাজ করছি বলের বিরুদ্ধে কাজ করে বস্তুকে আমি ওপরে তুলছি, তো এই কার্য কি হবে, এই কার্য কিন্তু ওই বস্তুর মধ্যে একটা শক্তি হিসেবে সঞ্চিত হবে, বস্তুর মধ্যে একটা শক্তি হিসেবে সঞ্চিত হবে, সেই শক্তি বলবো আমি অবিকর্ষীয় স্থিতিশক্তি। অতএব এক্ষেত্রে অবিকর্ষীয়, এক্ষেত্রে কি অবিকর্ষীয়, অবিকর্ষীয় স্থিতিশক্তি ইপি কত হবে, সেটা মানে কিন্তু ডব্লিউ ইকুয়াল টু এমজিএক্স। এটা লক্ষ্য করো এই পুরো যে পদ্ধতি করলাম, এই পদ্ধতিতে আমি কিন্তু কোনো একটা বস্তুকে উলম্ব পথে অপরে তুললাম। কোন দিকে, উলম্ব পথে অপরে তুললাম। যদি আমি কোনো বস্তুকে উলম্ব পথে না তুলে কোনো নত তল বরাবর বা কোনো একটা আনত তলে অপরে তুলি, সেক্ষেত্রে কি সমীকরণ একই হবে না অন্য হবে, দেখবো, সেটাও দেখবো আমরা। দেখো একটা বস্তুকে আমি এই উচ্চতায় তুলবো, এখানে ছিল বস্তুটা, ওকে, এই মাটি। আমি বস্তুকে নত তল বরাবর আমি এই উচ্চতায় তুলতে চাই। এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে লম্ব যে উচ্চতা সেটা এইচ, একদম আগের মতো কেস। বাট আমি এটাকে ডিরেক্ট না তুলে আমি একটু নততল বরাবর তুলছি, এক্ষেত্রে সরণ বেশি হচ্ছে। আমি দেখতে চাই যে এক্ষেত্রে বস্তুর যে স্থিতিশক্তি সেটা কি একই হবে না অন্য হবে। এবং তার থেকে বড় কথা আমি এক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাবো, বস্তুর স্থিতিশক্তি কার উপর ডিপেন্ড করছে, সরণের উপর ডিপেন্ড করছে না শুধুমাত্র উচ্চতার উপর ডিপেন্ড করছে, সেটাও কিন্তু এই পরিষ্কার একটা ধারণা পাবো। তো প্রথম ক্ষেত্রে কি করলাম উলম্বভাবে অপরে তোলার ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম যখন কোন একটা বস্তুকে নততল বরাবর আমি এইচ উচ্চতায় তুলবো, এইচ লম্ব উচ্চতায় তুলবো, তখন তার অবিকর্ষীয় স্থির শক্তির রাশিমালা কত হবে। এম ভরে বস্তু, আমি ধরি এটা সাপোজ এ পয়েন্ট, মাথায় বি পয়েন্ট, ওকে, আমি এখানে নিয়ে আসলাম। তো কত সরণ হবে, সরণটা খুব সিম্পল, এবি, এবি এই ডিস্টেন্স সরণ। মনে করি এই যে কোণ নতিকোণ এটা থিটা, নতিকোণ কত থিটা। বস্তু কোন একটা অবস্থানে যখন বস্তু এখানে আছে, এখানে হচ্ছে এম, তখন বস্তুর ওজন কাজ করছে কোন দিকে, ওজন কিন্তু সবসময় কাজ করে কোন দিকে, নিচের দিকে, ওকে, কোন দিকে কাজ করে নিচের দিকে। এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হয়, ওজনের একটু অংশ থাকবে এইদিকে, ভেক্টর পড়েছে mg cos থিটা, একটা থাকবে এইদিকে mg sin থিটা। তো
লক্ষ্য করো, যখন বস্তুকে আমি নততল বরাবর, বুঝবে নততল বরাবর বস্তুকে আমি এ থেকে বি, এ থেকে বিতে নিয়ে যাব, এ থেকে কি নততল বরাবর আমি এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, সরণটা কোন দিকে, সরণটা হলো আমার এ টু বি এর দিকে, এদিকে সরণ। তখন ওই বস্তুর ওপর একটা বল কাজ করছে কোন দিকে, ঠিক অপোজিট ডাইরেকশনে, mg sin থিটা। কত, mg sin থিটা। তা কৃতকাজের রাশিমালা কি ছিল, বল ইনটু সরণ। এবং আমি বলেছিলাম একদম প্রথম ভিডিওতে এর আসল ফর্মুলা কি, সরণ এবং সরণের দিকে বলের যে উপাংশ তার গুণফল। তাহলে আমি লিখতে পারি এক্ষেত্রে এ থেকে বি বিন্দুতে নততল বরাবর বস্তুকে নিয়ে যেতে প্রয়োজনীয় কৃতকার্য কত হবে, ডব্লিউ সমান হবে বল ইনটু সরণ। এক্ষেত্রে বল কত কাজ করছে, mg sin থিটা ইনটু সরণ কত নিয়ে যাবে, এবি। কত নিয়েছে সরণটাকে, এবি। ওকে, লক্ষ্য করো mg ইনটু sin থিটা, এই কোণটা থিটা, এই পুরো ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, চিনলাম না, এ বি সি এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের sin থিটা কত হবে, sin থিটা কত হয়, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব এইচ, অতিভুজ এবি, অতিভুজ কোনটা, এবি, এটা। তাহলে sin থিটার জায়গায় তুমি এইচ বাই এবি পুট করে দাও, ইনটু এবি পড়েছিল, গুণ কেটে দাও, তো এম জি এইচ। তো এই যে প্রয়োজনীয় কৃতকার্য, যে কাজ করে বস্তুকে আমি নততল বরাবর এর থেকে বি বিন্দুতে তুলছি, সেটাই কিন্তু এক্ষেত্রে বস্তুর মধ্যে একটা শক্তি হিসেবে জমা হবে, তার নাম অভিকর্ষীয় স্থির শক্তি। কত হবে, ইপি সমান, এটাও কিন্তু mg এইচ। লক্ষ্য করো আমি বস্তুকে কোন পথে তুলছি, লম্ব পথে না নততলে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। তার প্রথম কেসটা কি, আমি এটা করেছি কি উলম্ব পথে, উলম্ব পথে, এটা কোন ক্ষেত্রে, নততলে, নততলে, তার ক্ষেত্রে। লক্ষ্য করো দুই ক্ষেত্রেই কিন্তু, দুই ক্ষেত্রেই যখন বস্তুকে আমি লম্বভাবে ওপরে তুলছি কোন উচ্চতায় তখন, বা যখন বস্তুকে আমি নততল বরাবর একই উচ্চতা, এইচ উচ্চতা বা কোনো একটা নির্দিষ্ট উচ্চতাতে তুলছি তখন, দুই ক্ষেত্রে কিন্তু বস্তুর যে অভিকর্ষ জনিত স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তি দুটি সমান। কত, এম জি এইচ। এটি কিন্তু শুধুমাত্র এইচ এর উপর ডিপেন্ড করছে, আর অন্য কারোর উপর ডিপেন্ড করছে না। তো এখান থেকে এটা বুঝে গেলাম যে অভিকর্ষ জনিত স্থিতিশক্তি শুধুমাত্র ভূমি থেকে কোনো একটা বস্তু যে অবস্থান, তাদের লম্ব দূরত্ব, লম্ব উচ্চতা শুধুমাত্র কিন্তু তার উপর ডিপেন্ড করে, অন্য কোনো রাশির উপর কিন্তু এর মান ডিপেন্ড করে না। ওকে, প্রত্যেকে ক্লিয়ার। নেক্সট আমি আসবো যে অভিকর্ষিত স্থিতিশক্তি, এই স্থিতিশক্তি কি কোন ঋণাত্মক হতে পারে, বা ঋণাত্মক হলে কেন হবে, পুরো ডিটেলসটা আমি নেক্সট আসবো। দেখো নেক্সট আমরা এসেছি অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্দেশতলের ওপর নির্ভরশীলতা। কারণ একটা জিনিস তোমার লক্ষ্য করেছো যে অভিকর্ষীয় যে স্থিতিশক্তি, এটা কিন্তু ডিপেন্ড করছে নির্দেশতল থেকে এই বস্তুটা কতটা উপরে আছে। ইকুয়েশন কি, এর ইকুয়েশন হলো ইপি ইজ ইকাল টু এম জি এইচ, অর্থাৎ উচ্চতা কত উপরে আছে তার উপর কিন্তু এই মানটা ডিপেন্ড করছে। তাহলে উচ্চতা সবসময় কি মাটির থেকে মাপবো, বা উচ্চতা যার সাপেক্ষে মাপবো সেটাকে আমি বলবো কি নির্দেশতন্ত্র, নির্দেশতন্ত্র যার সাপেক্ষে আমি হাইটটা মাপবো তাকে আমি এক কথা বলবো কি নির্দেশ তল, এক্ষেত্রে নির্দেশতন্ত্রের নির্দেশ তল। তাহলে এটা আমি কিভাবে নির্বাচন করব, বলছে কিভাবে নির্বাচন করব, তার কোনো নির্দিষ্ট কিন্তু কোনো বাধ্যবাধকতা বা নির্দিষ্ট রুল নেই, সম্পূর্ণ ডিপেন্ড করছে ওই কেসের ওপর বা তোমার ইচ্ছার ওপর। অর্থাৎ আমি এই যে নির্দেশ তল যার সাপেক্ষে কোনো একটা বস্তুর স্থিতিশক্তি মাপতে চাইছি, এটা কিন্তু ইচ্ছা মতো যে কোনো ক্ষেত্রেই হতে পারে, যে কোনো তলই নিতে পারি। তাহলে একটা লক্ষ্য করো, তাহলে যদি আমি এমন ভাবে নিই
এই নির্দেশ তল কোনো ক্ষেত্রে বস্তুর ওপরে, সেক্ষেত্রে হাইট নেগেটিভ হবে। সেক্ষেত্রে কিন্তু অবিকর্ষীয় স্থির শক্তি ঋণাত্মক হতে পারে। উদাহরণ দেখো, আমি বলতে চাইছি অবিকর্ষীয় স্থির শক্তি কি ঋণাত্মক হতে পারে? অবশ্যই পারে। মাঠে ঋণাত্মক হতে পারে, জিরো হতে পারে, প্লাস হতে পারে। একই একই বস্তুর একই অবস্থানে বিভিন্ন ক্ষেত্রে মানটা বিভিন্ন হতে পারে। লক্ষ্য করো, আমি এখানে একটা সিঁড়ি আঁকছি। ওকে, একটা ঠিক সিঁড়ি আঁকলাম। যে সিঁড়িতে দেখো একটা ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ। আমি এখানে একটা বস্তু রাখলাম, যে বস্তুর ভর কত? এম। এখানে একটা রাখলাম বস্তু এম রাখলাম, এবং প্রত্যেকটা সিঁড়ির যে উচ্চতা আমি সেটাকে বলছি এইচ করে। লক্ষ্য করো, এইচ করে, এটা এইচ, এটাও এইচ। তাহলে এই তিনটে যে আমি বস্তু রাখলাম তিনটে অবস্থানে, এটা এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান। লক্ষ্য করো তো, স্থির শক্তি কত হবে? কোশ্চেন হলো কার সাপেক্ষে। আমি যদি বলি এই তল, এর সাপেক্ষে একরকম হবে, এর সাপেক্ষে অন্যরকম হবে, এর সাপেক্ষে সেটা কিন্তু অন্য একটা ইকুয়েশন আমি পাবো। এই যে তল আমি নাম দিচ্ছি, এটাকে বললাম আমি সাপোজ A1 তল নির্দেশ তল, B1 তল, C1 নির্দেশ তল। তাহলে আমি লক্ষ্য করো, আমি দেখাচ্ছি এখানে প্রত্যেকটা আমি তলের সাপেক্ষে দেখাবো। যে কোন তলের সাপেক্ষে একটা টেবিল করছি, তল, কোন তল, কার শক্তি? ওকে, অবিকর্ষীয় স্থিতি শক্তি, স্থির শক্তি এটা কার? তিনটে, একটা এ বস্তুর হতে পারে, এ অবস্থানের, বি অবস্থান হতে পারে, সি অবস্থান হতে পারে। তাহলে লক্ষ্য করো, আমি একটা টেবিল অঙ্কন করি এক্ষেত্রে। লক্ষ্য করো, তল কটা আছে? A1 তল, তল সাপেক্ষে কি তল? নির্দেশ তল। নির্দেশ তল লিখি, নির্দেশ তল মানে কার সাপেক্ষে সেটা দেখবো। 2 নম্বর আমি আসবো B1, তারটা আসবো। আমি 3 নম্বর আসবো C1। ওকে, আমি এটাকে একটু কাছাকাছি রাখি, এখানে ধরবে না আমার। ওকে, লক্ষ্য করো, BC লক্ষ্য করো। তাহলে যদি আমি এ বস্তুর বা এ অবস্থানের আমি কি করছি? স্থির শক্তি নির্ণয় করছি কার সাপেক্ষে? A1 এর সাপেক্ষে, এই তলের সাপেক্ষে। তা এই তলের সাপেক্ষে কিন্তু এ অবস্থানে বস্তু ঠিক ওর অপরই আছে, মানে হাইট কত? 0। তো এর কিন্তু স্থির শক্তি কত হবে? mgh h0 0। এর সাপেক্ষে বি বস্তু কত নম্বর আছে? h উচ্চতা আছে, এর শক্তি কত হবে? mgh। A1 এই তলের সাপেক্ষে সি বস্তু কত নম্বর আছে? h প্লাস h 2h। তার শক্তি হবে mg2h 2mgh। ক্লিয়ার? তো এর সাপেক্ষে কত? এর ক্ষেত্রে কত হলো? এর ক্ষেত্রে h0 হলো, এর ক্ষেত্রে বি অবস্থানে h হলো, এর ক্ষেত্রে কত হলো? 2h। আমি এটা লাল কালি দিয়ে দেখিয়েছি। যখন আমি B1 তল সেই তলের সাপেক্ষে আসবো, তখন কি হবে? B1 এই তল, লক্ষ্য করো এই তলের সাপেক্ষে কিন্তু এ বস্তু নিচে আছে। কতটা নিচে আছে? এ কিন্তু আছে কতটা নিচে আছে? এর সাপেক্ষে এ কিন্তু আছে -h নিচে, উপরে +h, নিচে -h। তখন এ অবস্থানে শক্তি হবে -mgh। বি বস্তু সে কিন্তু B1 তলের উপরে আছে, হাইট এক্ষেত্রে কত? 0। সি অবস্থানে বস্তু কতটা আছে? এ কিন্তু এখান থেকে শুধুমাত্র h উচ্চতা আছে, এর শক্তি হবে mgh। ক্লিয়ার? B1 তলের সাপেক্ষে শক্তি যা হচ্ছে
সেটাকে একটা নেগেটিভ হচ্ছে, একটা জিরো হচ্ছে, পজিটিভ হচ্ছে। এর ক্ষেত্রে তিনটি কিন্তু জিরো মানে নেগেটিভ ছিল না, জিরো আছে, পজিটিভও আছে। যখন C1 এই তলের সাপেক্ষে আমি নির্ণয় করবো, এই তলের সাপেক্ষে এ বস্তু লক্ষ্য করো কতটা নিচে আছে, অনেকটা নিচে আছে, কতটা 2h নিচের দিকে, মানে -2h নিচে আছে। শক্তি কত? -2mgh। বি বস্তুটা কতটা নিচে আছে, এখান থেকে যাচ্ছি, এটা কত আছে? -h, -mgh। আর সি অবস্থানে বস্তু ওই তলে অপরে আছে 0। অর্থাৎ এই ছোট্ট যেটা ঘটনা, এখান থেকে বলতে পারি আমরা কি, যে সবসময় স্থিতিশক্তি কিন্তু ধনাত্মক ঋণাত্মক সবই হতে পারে। আমি এর ক্ষেত্রে হাইটটাকে সমান ধরেছি সুবিধার জন্য। ইচ্ছা করলে এটা h1 এটা h2 ধরতে পারো, সেক্ষেত্রে কিন্তু এখানে হলে হাইটটা তখন h1 প্লাস h2 হবে, -h1 -h2 হবে, সেভাবে চেঞ্জ হবে। তো এটা কিন্তু বুঝতে পারছি কি, যে অভিকর্ষী স্থিতিশক্তি নির্দেশ তলের ওপর কিভাবে ডিপেন্ড করে, বুঝতে পারছি এখান থেকে যে শুধুমাত্র হাইটের উপর ডিপেন্ড করে, নির্দেশ তল নির্দিষ্ট না, ইচ্ছা মতো তুমি চেঞ্জ করতে পারো। এবং কিন্তু আরেকটা জিনিস পাচ্ছি, যে সবসময় স্থিতিশক্তি কিন্তু ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সব রকমই হতে পারে, ডিপেন্ড করছে কার সাপেক্ষে আমি এটা হিসেব করছি। ওকে, দেখো নেক্সট এসি প্রসারিত স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, এর ইকুয়েশন কি লিখেছিলাম, হাফ kx²। এই স্প্রিং এর স্থিতিস্থাপক স্থিতিশক্তি নির্ণয় করার দুটো পদ্ধতি আছে, একটা সিম্পল গাণিতিক পদ্ধতি, আরেকটা আছে আমাদের কলনবিদ্যার সাহায্যে পদ্ধতি, অবকলন বিদ্যা বা কলন বিদ্যা, সেটা দিয়েও আমরা করতে পারি। তা আমি প্রথমে সিম্পল যে একটা খুব সহজ নিয়ম, আংকিক নিয়ম, যে ক্ষেত্রে তোমার কিন্তু অবকলন বিদ্যা বা ক্যালকুলাস বা কলন বিদ্যার কোনো নলেজ লাগবে না, আমি প্রথমে সেইভাবে করছি, নেক্সট আমি কলন বিদ্যা দিয়েও করছি। ওকে, দেখো আমি ধরলাম, মনে করো একটা স্প্রিং আছে, একটা স্প্রিং ঝুলছে, স্প্রিং ঝুলছে। তো এক্ষেত্রে স্প্রিং এর একটা প্রাথমিক দৈর্ঘ্য থাকবে, আমি ধরলাম প্রাথমিক দৈর্ঘ্যটা হলো x1। এখন স্প্রিংটা একটু লম্বা হবে, কখন হবে? এমনিতে স্প্রিং লম্বা হয় না, কখন হবে? যদি স্প্রিং এর উপর একটা বল প্রযুক্ত হয়, একটা কি হয়? বল প্রযুক্ত হয়। যখন স্প্রিং এর বল প্রযুক্ত হবে, তখন কিন্তু একটা টান পড়বে, তখন স্প্রিংটা কিন্তু যতটা লম্বা ছিল তার থেকে অনেকটা লম্বা হবে। আমি ধরলাম নতুন যে দৈর্ঘ্য সেটা x2, তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত? লক্ষ্য করো, দৈর্ঘ্য বৃদ্ধি এখান থেকে এটা এটা কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু হবে এই পার্টটা, এটা কত হবে? x2 - x1, যাকে আমি লিখবো x দিয়ে, লিখবো এটাকে আমি x দিয়ে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ, এক্ষেত্রে প্রসারণ হয়েছে x = x2 - x1। তাহলে দৈর্ঘ্য যে প্রসারণ হলো সেটা কিন্তু কোন দিকে হচ্ছে? এই দিকে, প্রযুক্ত বল ওই দিকে কাজ করছে। তো এক্ষেত্রে বল এবং সরণ দুটো কিন্তু একই দিকে কাজ করছে। খুব সিম্পল, আমরা কি জানি যে এফ বল কর্তৃক কৃতকার্য, কৃতকার্য লিখছি, কৃতকার্য কি? স্প্রিংকে প্রসারিত করতে কৃতকার্য কত হবে? বল ইন্টু সরণ। কিন্তু যত সূত্র আমরা শিখেছি বল ইন্টু সরণ, এক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বলটা কিন্তু কি পরিবর্তনশীল বল হলে হবে না, স্থির বল হবে। এক্ষেত্রে লক্ষ্য করো এমন একটা কেস, যে ক্ষেত্রে বলটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পাল্টাচ্ছে, সরণও পাল্টাচ্ছে। যখন বলের মান 0 বল প্রয়োগ করছিলাম না, তখন সরণ 0। যখন বলটা আমি ধীরে ধীরে বৃদ্ধি করছি, আস্তে আস্তে ধীরে ধীরে সরণটা বৃদ্ধি হচ্ছে, বল বৃদ্ধি করলাম, সরণ বৃদ্ধি হচ্ছে, বলও পরিবর্তন হচ্ছে, সরণও তার সঙ্গে কিন্তু পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আমরা লিখবো কি? লিখবো গড় বল। গড় বল, তো গড় বল কত হবে? প্রথমে 0 ছিল, অন্তিমটা আমি f নিচ্ছি, /2 ইন্টু সরণ কত? x। লিখতে পারবো ½ ইন্টু fx।
বলছি স্প্রিং এর ক্ষেত্রে এফ এর একটা মান থাকে, স্প্রিং এর ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু হয় মাইনাস কে এক্স, আমি কে এক্স লিখছি মানটা। এক্সটা কি দৈর্ঘ্য প্রসারণ, কেটা কি স্প্রিং স্প্রিং ধ্রুবক। অ্যাকচুয়ালি কি হয় স্প্রিং এর ক্ষেত্রে প্রযুক্ত বল সরণের সঙ্গে সমানুপাতিক হয়। এফ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এক্স লিখতে পারি, এখান থেকে এসছে। তো এফ এক্স ইন্টু কত এটা হাফ এফ ইন্টু এক্স, হাফ এফ ইন্টু এক্স, এই হাফ এফ এর জায়গায় কি লিখবো কে এক্স ইন্টু এক্স সমান লিখবো হাফ কে এক্স স্কোয়ার। এই যে কাজ করছি সেই কাজ কিন্তু স্প্রিং এর মধ্যে একটা স্থিতিস্থাপক স্থিতি শক্তি হিসেবে জমা হবে। অর্থাৎ ইকুয়েশন কি হবে স্থিতিস্থাপক স্থিতি শক্তি, এর ইকুয়েশন কি দাঁড়াবে হাফ কে এক্স স্কোয়ার, এটা হবে এর ইকুয়েশন। এবার যদি আমি পুরো কেসটা আমি কলম বিদ্যা দিয়ে করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি দেখব। দেখো আমি ভাবলাম যে কোন একটা স্প্রিং এর ডিএক্স দৈর্ঘ্য পরিবর্তনে কৃতকার্য কত হবে ডিডব্লিউ, মানে কি বল ইন্টু সরণ, ডিএক্স দৈর্ঘ্য পরিবর্তনে, অতএব এক্স দৈর্ঘ্য পরিবর্তনে কৃতকার্য কত হবে মোট, লিখবো ডব্লু ইন্টিগ্রেশন ডিডব্লিউ। কারণ ইন্টিগ্রেশনে কি হয় আমি ডিডব্লিউ অনেকগুলো ডিডব্লিউ পরপর আমি যোগ করে দেবো, ডিএক্স মানে কি ক্ষুদ্র, লক্ষ্য করো আমি বললাম একটা ছোট একটা স্প্রিং মতো আছে, এখান থেকে এটা দৈর্ঘ্য বৃদ্ধি করতে কাজ করতে হচ্ছে ডিডব্লিউ, মোট কত করতে হবে ডিডব্লিউ 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 ডিডব্লিউ, প্রত্যেকটা ডিএক্স কে ভাঙলাম, ভেঙে প্রত্যেকটা আমি একসঙ্গে যোগ করে দেবো, যোগ করাটা কি বলবো ইন্টিগ্রেশন ডিডব্লিউ। তাহলে মোট কৃতকার্য কত হবে ডব্লিউ সমান হবে ইন্টিগ্রেশন ডিডব্লিউ, কথা লিখতে পারবো ডব্লিউ সমান ইন্টিগ্রেশন ডিডব্লিউ ইন্টিগ্রেশন এফ ডিএক্স, ইন্টিগ্রেশন এফ কি বলেছি একটু আগে কে এক্স ইন্টু ডিএক্স, লিমিট কি প্রথমে 0 ছিল অন্তিম আমি এক্স নেব, ডব্লিউ সমান কে বাইরে আনো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স 0 টু এক্স, এর সূত্র আছে এক্স স্কোয়ার বাই 2 এক্স, বা ডব্লিউ সমান হবে হাফ কে এক্স স্কোয়ার। এই যে কৃতকার্য আমি করলাম ওই স্প্রিংটাকে দৈর্ঘ্য প্রসারণ ঘটাতে, এই কৃতকার্য ওর মধ্যে একটা স্থিতিস্থাপক স্থিতি শক্তি হিসেবে জমা হবে, তাকে আমি বলবো ইলাস্টিক এনার্জি। হ্যাঁ ইলাস্টিক এনার্জি আমি ইএল লিখেছিলাম আগে, ইএল লিখেছিলাম কত হবে হাফ কে এক্স স্কোয়ার। ওকে, এটা আশা করি তোমরা প্রত্যেকে এই ব্যাপারগুলো খুব ভালো বুঝতে পেরেছো। আমি গতিশক্তি সেটা আমি নেক্সট যে ভিডিও আর পার্ট 4 ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।